বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 31শে অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির আজকে হচ্ছে চতুর্থ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব অপসহায়তা বা অ্যাবেটমেন্ট, ধারা 107 থেকে 120। তো আমাদের ভিকারিয়াস লায়াবিলিটি রিলেটেড যতগুলা ধারা আছে, যেরকম 34 ছিল, 149 ছিল, তার ভিতরে একটা হচ্ছে আপনার অপসহায়তা। অপসহায়তা কাকে বলে? একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিরে কোনো অপরাধ করতে সহায়তা করে, প্ররোচনা দেয়, সেটারই বলে অপসহায়তা। আমি আপনাদের সবাইকে বললাম যে আপনারা বাংলাদেশ বার কাউন্সিল ভবনে গিয়ে সবাই ভাঙচুর করেন যাতে পরীক্ষাটা পিছায় যায়। তা আপনারা ভাঙচুর করেন বা না করেন, আমি যে এটা আপনাদের খারাপ কাজের জন্য প্ররোচিত করলাম, আমি কিন্তু অপসহায়তার দায়ে দণ্ডিত হব। আপনারা যদি ওই কাজটা করেন তাহলে আমার সাজার পরিমাণ বেশি হবে, আর আপনারা যদি আমার কথা শুনে ওই কাজটা না করেন তাহলে আমি সাজা পাবো, বাট সাজা একটু কম হবে। এই হলো পার্থক্য। তাহলে অপসহায়তার ক্ষেত্রে যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে বা অপসহায়তা করা হয়েছে সেটা হতেও পারে, নাও হতে পারে। আর অপসহায়তার জন্য সর্বনিম্ন দায়ী করা যায় কয়জনকে? একজনকে। কয়জন? একজন। আর সর্বোচ্চ তো কোনো সীমা নেই। তো আমরা সরাসরি চলে আসি 107 ধারা। দেখেন, অপরাধে প্ররোচনা বা অপসহায়তা, অ্যাবেটমেন্ট, ধারা 107। অপরাধী এবং অপরাধ সংগঠন করতে সাহায্য করে আইনের চোখে সমানভাবে দোষী যে লোক অপরাধ সংগঠন করতে সাহায্য করে তিনি দুষ্কর্মের সহায়তাকারী, প্ররোচক বা অপসহায়তা অপসহায়তা কারী। উপাদান দেখেন, 107 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো কার্য করার অপসহায়তা করেছে যে কোনো ব্যক্তিকে উক্ত কাজ করার জন্য গোল দিবেন, প্ররোচনা করেছে। গোল দিবেন, প্ররোচনা করেছে, ইনস্টিগেট শব্দটা গোল দেন। দেখছেন, একজন যদি আর একজনকে কোনো কাজ করতে কি করে? প্ররোচনা করে। প্ররোচনা মানে তারে ফুসলাইতেছি যে তুমি এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো, এটা হলো প্ররোচনা। বা উক্ত কাজটি করতে কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করছে, ষড়যন্ত্র গোল দেন, কনস্পাইরেসি। ষড়যন্ত্র করছে দুইজনে মিলে যে অমুকরে হত্যা করবেন। উক্ত কার্যটি করতে ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে, তারে সে হত্যা করতে গেছে, তারে ইচ্ছা করে ছুরি ধরাই দিছি যে তুমি এমনি মারতে যাবা কেন, তোমার এই যে অস্ত্র ধরাই দিলাম, এইটাতে মারো, আরাম পাবা না। এটা হচ্ছে এটা হচ্ছে কি? সহায়তা বা এইড। আবার এইডস পাইবে, আবার বুঝেন না যে রোগ এইডস, সেই এইডস না, এই এইড মানে হলো সহায়তা। এইড, লিগাল এইড বলে না, সেই সহায়তা। তাহলে প্ররোচনা হতে পারে কয়টি উপায়ে? মানে এই অপসহায়তা বা প্ররোচনা হতে পারে প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, আর কোনো কাজ করতে কি সহায়তা করে। তাহলে দেখেন, সুতরাং 107 ধারা অনুসারে অপসহায়তার ক্ষেত্রে নিম্নলিখিত গোল দিবেন, 3টি উপাদান থাকতে পারে। কয়টা? পরীক্ষায় প্রশ্ন আসবে অপসহায়তার উপাদান নিম্নের কোনটি বা নিম্নের কোনটি নয়। প্ররোচনার ইংরেজি কি? ইনস্টিগেশন। ষড়যন্ত্রের ইংরেজি কি? কনস্পাইরেসি। সহযোগিতার ইংরেজি এইড। একটা উদাহরণ যদি আমরা পড়ি, যে ক খ কে খুনের জন্য, ক কে প্ররোচিত মানে ক খুন করতে যাচ্ছে খরে, এই জন্য প্ররোচনা করছে গণেশকে। গণেশ কবিরকে খুন করে। এখানে অপরাধ হয়েছে দুইটি, যথা খুন এবং খুনের সহায়তা। গণেশ যে সরাসরি খুন করছে, সে করছে হলো খুন। গণেশের অপরাধ হলো খুন করা, সে 302 ধারায় দণ্ডিত হবে। আর যে প্ররোচনা দিছে, কয়ের অপরাধ হলো খুনে কি করা? অপসহায়তা করা, সেও 302 ধারায় উল্লেখিত শাস্তি পাবে। সে 302 ধারার শাস্তি পাবে, বাট তার সাজার ধারা হবে 109, মানে অপসহায়তার ধারা। আমরা সামনে গিয়ে পড়বো। আমরা ধারাগুলো না এভাবে ভাগ করি, আমরা যদি এইভাবে ভাগ করি যে খুন করছে সে হলো খুনি, আর যে প্ররোচনা দিছে সে হলো প্ররোচনাকারী, অ্যাবেইচর। বুঝছেন? এখন এখানে আহ ষড়যন্ত্রের মাধ্যমে অপসহায়তা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য করছে। সো আমরা এই পার্থক্য নিয়ে কোনো আহ, আমরা এই পার্থক্য করতে যাব না। মৌখিকভাবে যেটা জানি সেটা যদি আমি আপনাদের বলি, সেটা হলো যে দুই বা ততোধিক ব্যক্তি কোনো বৈধ কাজ অবৈধ উপায় বা অবৈধ কাজ করার জন্য যদি পরিকল্পনা করে, এটাই হলো ষড়যন্ত্র। তার মানে অপরাধমূলক ষড়যন্ত্র হইতে কয়জন লাগে? সর্বোচ্চ কয়জন? দুইজন, মানে সর্বনিম্ন দুইজন। আর অপসহায়তা সর্বনিম্ন কয়জন হতে পারে? একজনও হতে
পারে। এ হলো কথা, আর এই জায়গা পড়তে যাব না, আননেসেসারি, সময়ও নাই। আর 34 আর মানে অভিন্ন অভিপ্রায় আর 107-এর মধ্যে যদি আমরা বলি এটার ভিতরে কি পার্থক্য আছে? দেখেন 34-এ কয়জন লাগে? দুইজন। আর অপসহায়তায় বা প্ররোচনায় কয়জন? একজন। 34-এ পূর্ব পরিকল্পনা থাকে, অপরাধটা অবশ্যই সংগঠিত হয়, কিন্তু অপসহায়তায় কি সংগঠিত হতেও পারে নাও পারে। এই হলো পার্থক্য, মূল পার্থক্য। তো জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, দণ্ডবিধির 107 ধারায় প্ররোচনা এবং 108 ধারায় প্ররোচককে সংজ্ঞায়িত করা হয়েছে। মানে 107 ধারায় বলছে মূল যে অপরাধটা প্ররোচনা, আর প্ররোচনা যিনি দেয় তারে বলে প্ররোচক। এটা সংজ্ঞা দিছে কত ধারায়? 108 ধারায়। বুঝেন নাই বোধহয়? খুন, একজন আরেকজনের হত্যা করলে এটা বলে খুন, আর খুন যে করে তারে কি বলে? খুনি। তাহলে প্ররোচনা, এই যে যে একজন আর একজনে বলতেছে যে তুমি এই অপরাধটা করো, এটারে বলে প্ররোচনা। এটার সংজ্ঞা দিছে কততে? 107। আর যে এই কাজটা করতেছে ওই ব্যক্তিরে কি বলে? প্ররোচনাকারী বা প্ররোচক, অ্যাবেইটার। কত ধারা? 108 ধারা। তো আমরা চলে আসি প্ররোচকের সংজ্ঞা। তো আপনি এখানে জাস্ট মনে রাখেন অ্যাবেটরের সংজ্ঞা দিছে কত ধারায়? 108 ধারায়। দণ্ডবিধির 108 ধারায় প্ররোচকের সংজ্ঞা দেওয়া হয়েছে। 108 ধারায় বলা হয়েছে কোন ব্যক্তি অপরাধে অপসহায়তা করেছে, আহ যে অপরাধ সংগঠনে প্ররোচনা করে বা এমন কোন কার্য সংগঠনে অপসহায়তা করে বা যা প্ররোচককে অনুরূপ অভিপ্রায়। এত দরকার নাই, জাস্ট মনে রাখবেন একজন আর একজনরে কোনো কাজ করতে, খারাপ কাজ করতে বললেই তারে বলে কি? অ্যাবেটর বা প্ররোচনাকারী বা অপসহায়তাকারী বা প্ররোচক। এখন এই পরের পেজে চলে আসেন, দেখেন প্ররোচনায় বা অপসহায়তায় দায়ী করতে কতগুলো মৌলিক নীতি আছে। মৌলিক নীতিগুলো হলো কি কি সেটা যদি আমরা একটু দেখি। প্রথম যে পয়েন্টটা দেখেন, কোন কার্যের অবৈধ বিরোধিতা অপসহায়তা অপরাধ মর্মে গণ্য হতে পারে যদি অপসহায়তাকারী উক্ত কার্য সম্পাদনকারীর জন্য স্বয়ং বাধ্য না হতে পারে। দরকার নাই। 2 নম্বরটা মনে রাখবো, অপসহায়তা একটি পৃথক এবং স্বতন্ত্র অপরাধ। মানে আপনি যে একজনকে বলতেছেন যে তুমি অপরাধটা করো, সে যদি অপরাধটা করে ওইটা যেরকম একটা অপরাধ, আর আমি এই যে তারে ফুসলাইতেছি এটা স্বয়ং একটা অপরাধ। 34 কিন্তু স্বতন্ত্র অপরাধ ছিল না, 149 কিন্তু স্বতন্ত্র অপরাধ ছিল না, কিন্তু 107 কিন্তু স্বতন্ত্র অপরাধ। বুঝেন কিনা? আচ্ছা, যে অপরাধ করার জন্য অপসহায়তা করা হয় উক্ত অপরাধ হতে অপসহায়তা একটি পৃথক এবং স্বতন্ত্র অপরাধ। যে অপরাধ করার জন্য অপসহায়তা করা হয়েছে উক্ত অপরাধটি আন্ডারলাইন পয়েন্ট সংগঠিত না হলেও অপসহায়তা পৃথক একটি অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ যে কাজের জন্য প্ররোচনা দিছে সেটা সংগঠিত হোক বা না হোক, আগেই বলছি না, হতেও পারে নাও পারে, কিন্তু সেটা কিন্তু একটা কি বলেন? অপরাধ। যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে তা সংগঠিত হোক বা না হোক, প্ররোচনা প্রমাণিত হলে প্রযোজক বা দুষ্কর্মের সহায়তাকারী কি হবে? দোষী হবে। তাহলে আমরা প্রথম যে উপাদানটা মনে রাখবো এটা একটা স্বতন্ত্র অপরাধ। দ্বিতীয় উপাদান মনে রাখবো এটা সংগঠিত হতেও পারে নাও পারে। তারপরটা দেখেন 3 নাম্বারটা, এমনকি 4 নাম্বার আর কি, 3 নাম্বার, জি, যে ব্যক্তিকে অপরাধটি করতে প্ররোচিত করা হয়েছে সে যদি উক্ত কাজ করতে বলতে অস্বীকার করে তবুও অ্যাবেটর প্ররোচনার জন্য দোষী হবে। আমি আপনাদের বললাম যে আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে গিয়ে হামলা করেন, তখন আপনারা বললেন যে স্যার না, আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে যদি আমরা হামলা করি, আমাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিলে তো আমরা ভবিষ্যতে পরীক্ষা নাও দিতে পারি। সো আপনার এই কথা আমরা শুনবো না। তাহলে আমি আপনাদের যে যে কাজ করতে বললাম আপনারা সেটা করতে কি করছেন? অস্বীকার করছেন, কিন্তু তবুও আমি প্ররোচনাকারী হিসেবে দায়ী হব। তারপরে দেখেন, যে ব্যক্তিকে অপরাধ করতে প্ররোচিত করা হয় সে অপরাধ করতে যোগ্য কিনা বা তার অপরাধ করার একক অভিপ্রায় বা জ্ঞান ছিল কিনা তার দুষ্কর্মের সহায়তাকারীকে দোষী করতে বিবেচ্য বিষয় না। মানে যারে আপনি এই যে প্ররোচনা করছেন তার যোগ্যতা আছে কিনা, তার জ্ঞান আছে কিনা। একজন শিশুরে বলছেন যাও বাবু তুমি যাইয়ে এই পূর্ণর চাতে এই বিষটা গুলাই দিয়ে আসো। এখন শিশু যার বয়স 7-9 বছরের কম সে যদি গোলাই দিয়েও আসে তার কি অপরাধ হবে? তার তো অপরাধ হবে না। তাহলে তার কি অপরাধ করার যোগ্যতা আছে? নাই। কিন্তু যে বললো ওই শিশুরে যে তুমি যাই এই বিষটা দিয়ে আসো, সে কিন্তু সহায়তাকারী হিসেবে কি হবে? দোষী হবে। বুঝছেন? তারপরে দেখেন, অপরাধে অপসহায়তা অপরাধ হয়
এমন অপসহায়তায় প্ররোচনাও অপরাধ রূপে গণ্য হবে। এটা একই মতো, আর দরকার নেই। তো আপনি যেটা মনে রাখবেন যে প্ররোচনা একটা স্বতন্ত্র অপরাধ, প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হোক বা না হোক প্ররোচনাকারী দায়ী হবে। যারাই প্ররোচনা দিচ্ছেন সে যদি অস্বীকার করে তবুও কি দায়ী হবে। যারাই প্ররোচনা দিচ্ছেন তার অপরাধ করার যোগ্যতা থাক বা না থাক তবুও প্ররোচনাকারী শাস্তি পাবে। বুঝছেন? জেনে রাখা ভালো। দেখেন 108 ধারায় ব্যাখ্যা আছে মোট কয়টা? 5টা। মাহবুব সাহেব জোরে একটা প্রশ্ন করেন, 1 নম্বর প্রশ্ন করেন, অনেক জোরে, নির্মল্লে কাঁপাই ফেলেন, জোরে। বিগত বছরের প্রশ্ন। হ্যাঁ, কয়ের আরো জোরে, প্ররোচনায় আরো জোরে। কয়ের প্ররোচনায় খুন করার উদ্দেশ্যে গকে ছুরিকাঘাত করে। হুম। গ চিকিৎসান্তে হুম। সুস্থ হয়ে ওঠে। হুম। ক নিম্নের কোন অপরাধ করেছে? হুম। এই জায়গায় আমার প্রশ্ন, আপনি উত্তর দেন। এই জায়গায় ক প্ররোচনা দিছে কারে? খরে দিছে। কারে কি করার জন্য? কারে খুন করার জন্য? গরে। গ কি মারা গেছে? গ কি হয়ে গেছে? তাহলে এই জায়গায় যে প্ররোচনা দিল তার কি অপরাধ হবে? গুরুতর আঘাতের প্ররোচনাকারী নাকি খুনের প্ররোচনাকারী? হয়েছে তো গুরুতর আঘাত। গুরুতর আঘাত যদি নাও হতো তবুও তো সে খুনের প্ররোচনাকারী হতো। বুঝছেন? তাহলে এই জায়গায় ক কি অপরাধ করছে? খুনের প্ররোচনা। বুঝছেন? না বুঝলে সাথে সাথে বলবেন। তারপরে দেখেন 3 নাম্বার, 107 ধারায় অপসহায়তা বা প্ররোচনার উপাদান কয়টি? উপাদান 3টি ভাই, ব্যাখ্যা 5টা। উপাদান 3টি হলো যে প্ররোচনা করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, কোনো কাজ করে, ওই যে ইনস্টিগেশন, কনস্পাইরেশন, এই। প্ররোচনা ষড়যন্ত্র হলো সবই। আবার বলেন না এইডস, ক্যান্সার, এগুলো বলেন না আবার। আচ্ছা, আর এই জায়গায় যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন, কোনোটা যদি না বুঝেন আমার অবশ্যই জানাবেন। আমরা 18 নাম্বার প্রশ্নে আসি, এটা জানতে হবে। আরিফ সাহেবের প্রশ্নে আসি। নির্মল, এই প্রশ্ন জোরে পড়েন, 18 নাম্বারটা জোরে জোরে। কে বাংলাদেশে গোয়ায় অবৈধ বিদেশি নাগরিক? পড়েন, আবার পড়েন, জোরে পড়েন যাতে অনলাইনে সবাই শুনতে পারে। এ বাংলাদেশে গোয়ায় অবস্থিত, মানে গোয়া মানে ওই গোয়া। স্যার আমার তো আগে কি আপনি বলবেন? আরে গোয়া একটা জায়গা না। ওই তো তাই। সে গোয়া না। এগুলো ইন্ডিয়া গোয়া স্যার মনে হয়। তাই ইন্ডিয়ার স্যার এই তো নিয়ে আপনি এটি করতে করছেন। দেখো আসি। আরে পড়েন, প্রশ্ন পড়েন। এ বাংলাদেশে গোয়া এ বাংলাদেশে গোয়ায় অবস্থিত বিদেশি নাগরিক বি। বি কে গোয়ায় দুই গোয়া আচ্ছা, আপনি ভারতের একটা জায়গার নাম গোয়া, গোয়া সেই হিসেবে পড়েন। আর আপনি বাংলায় তো বাংলাদেশে পড়তে গোয়া। এখনো শিখেন না, এ বাংলাদেশে কমা মানে একটু টানতে হবে। আর আপনি যদি না থামেন তাহলে তো অর্থ উল্টে যায়। স্যার তাহলে এ বাংলাদেশে, এ আছে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে গয় অবস্থিত বিদেশি নাগরিক বি কে, মানে একজন বিদেশি নাগরিক, সে আছে কোথায়? গোয়ায়। গোয়ায় ভারতের একটা শহরে। একটি বি কে একটি খুন অনুষ্ঠানের জন্য প্ররোচিত করে, মানে বাংলাদেশে থেকে সে প্রযোজনা করতেছে কোথায়? ইন্ডিয়া ভারতের ওখানে। এখন এ কি দায়ী হবে কিনা? সে কিন্তু এ বাংলাদেশে আছে, এ বাংলাদেশি কিনা বিদেশি কিনা সেটা অপ্রাসঙ্গিক। সে বাংলাদেশে আছে, কিন্তু সে খুনের প্ররোচনা যে দিছে কোথায়? বাংলাদেশের বাইরে, এবং যারে দিচ্ছে সে আবার বিদেশি। এখন সে বিদেশি হোক দেশি হোক এটা কোনো ব্যাপার না, তুমি বাংলাদেশে বৈশা যদি কোনো অপরাধ করো তাহলে বাংলাদেশে এটার সাজা দেওয়া যাবে। সো এ দণ্ডিত হবে খুনে
অনুষ্ঠানের সহায়তা করার জন্য দোষী হবে। বুঝছেন? এটা বলছে 108 ক, এটা বিবিআই। যে ব্যক্তি বাংলাদেশের বাহির ও বাইরের দেশে এরূপ কোনো কাজে সহায়তা করে বা বাংলাদেশে সংঘটিত হলে অপরাধ বিবেচিত হতো, সেই ব্যক্তি অপরাধের প্ররোচনা করেছে বলে গণ্য হবে। বুঝছেন? এ গোয়ায় অবস্থিত বিদেশি নাগরিক বি কে গোয়ায় একটি খুন অনুষ্ঠানের জন্য প্ররোচিত করে। খুন অনুষ্ঠানের প্ররোচনা বিদেশে করলেও এ খুন অনুষ্ঠানের সহায়তা করার জন্য দোষী হবে, কারণ খুন অনুষ্ঠানটির প্ররোচনা বাংলাদেশে করেছে। কত ধারা? 108। বুঝছেন? লিখিত পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে। এখন আমরা চলে আসি প্ররোচনার শাস্তি। দেখেন, একটা কথা যদি এইভাবে বলি যে প্ররোচনা তো আমরা সংজ্ঞা বললাম 107, প্ররোচকের সংজ্ঞা বললাম 108, আর এই যে যে বাংলাদেশে বসে বিদেশে যদি প্ররোচনা দেয় এটা বললাম কত? 108 ক। এখন প্ররোচনার শাস্তি সম্পর্কে আলোচনা করতে 109 থেকে 120। কত বলেন? 109 থেকে 120। এই 109 থেকে 120 রে আমরা দুই ভাগে ভাগ করব। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হলো প্ররোচনা দিয়েছেন, অপরাধ সংঘটিত হয়েছে, এটা হলো 109 থেকে 114। বুঝছেন? মানে যে ব্যক্তি প্ররোচনা দিছে ওনার প্ররোচনা অনুসারে অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে শাস্তির বিধান আছে 109 থেকে কত? 114। আর প্ররোচনা দিছে বাট অপরাধ সংঘটিত হয় নাই, সেটার শাস্তি নির্ধারিত হবে 115 থেকে 120। বুঝলেন কিনা? তো তাহলে প্ররোচনার ফলে যদি অপরাধ সংঘটিত হয়, আখিনুর সাজা কত ধারা থেকে কত ধারা ভাই? 109 থেকে 114। 109 থেকে 114। আর পূর্ণ যদি অপরাধ সংঘটিত না হয় তাহলে কত থেকে কত? 115 থেকে 120। ধন্যবাদ। এখন আমি যদি আপনাদের একটা ব্যাখ্যা দিই তাহলে ভালো বুঝবেন। 109 কি বলছে, 109 আর 114 আমি এই জায়গায় পড়বো, বাট তার আগে আপনাদের একটু ব্যাখ্যা দিই। 109 হলো, আপনারা যারা কোর্টে যান, কোর্টে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ধারাগুলো 34 থাকে, 149 থাকে, 109 থাকে, কখনো কখনো 114 থাকে। আচ্ছা, তাহলে 109 যে কোনো মামলায় দেয় এটার অর্থ কি? 109 হলো যে প্ররোচনা দিয়েছেন এবং অপরাধ সংঘটিত হয়েছে, মানে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিয়েছেন সেটা সংঘটিত হয়েছে। ধরেন আমি নির্মলকে বললাম যে নির্মল আপনি অমুক রেজে হত্যা করেন, তা আমার কথা মতো নির্মল অমুক জায়গায় গিয়ে তারা হত্যা করছে, তো এই জায়গায় নির্মলের বিরুদ্ধে চার্জ গঠন হবে 302, সে তো খুনি। আর আমি এই জায়গা খুনে কি করছি? সহায়তা। সো আমার বিরুদ্ধে চার্জ গঠন হবে 302 এর সাথে 109। বুঝছেন? তাহলে প্ররোচনার ফলে যদি অপরাধটা সংঘটিত হয় তাহলে কত দ্বারা? 109। 109। এখন 109 কি বলছে? 109 বলতেছে যে যদি কোনো অপরাধে প্ররোচনার জন্য আলাদা সাজা থাকে তাহলে 109 এ লাগবে না। যদি আলাদা সাজা না থাকে, প্ররোচনার জন্য আলাদা সাজার বিধান না থাকে, তাহলে মূল অপরাধের যে সাজা প্ররোচনারও সেই সাজা। অর্থাৎ খুনের প্ররোচনার শাস্তি যদি দণ্ডবিধিতে আলাদা করে থাকতো তাহলে 109 এর সহায়তা লাগতো না। যেহেতু খুনের প্ররোচনার আলাদা সাজা দণ্ডবিধিতে নাই, তাহলে খুনের প্ররোচনার শাস্তি হবে খুনের যে সাজা, খুনের প্ররোচনারও সেই সাজা। সেই কথাটাই বলছে কততে? 109। বুঝছেন? ধরেন কেউ ধর্ষণের প্ররোচনা দিছে, এখন ধর্ষণের প্ররোচনার যদি আলাদা ধারা থাকে তাহলে ওই ধারায় সাজা পাবে, আর যদি সাজা না থাকে তাহলে ধর্ষণের প্ররোচনার সাজা হবে 109-তে, তাহলে চার্জ গঠন হবে 376-এর সাথে 109। বুঝেন কিনা? এবং 109-এর মূল কথা হলো প্ররোচনা দেওয়া হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে। বুঝছেন? এবার 114টা বুঝেন। 114 আমরা পড়বো, বাট একটু বুঝাই নেই। 114 আপনি প্ররোচনা দিছেন, অপরাধ সংঘটিত হয়েছে, বাট যে প্ররোচনা দিছিল সে স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত ছিল। মানে আমি নির্মলকে বললাম যে নির্মল আমার সামনে অমুকরে হত্যা করো, হুকুম দিছি আমি, হুকুমের আসামি, হুকুম দিছি, তাহলে আমার কথা শুনে আমি প্ররোচনা দিছি, আমার কথা শুনে নির্মল আমার সামনে হত্যা করছে, এটা হলো 114। বুঝছেন? আর আমি যদি বাড়ি বসে অর্ডার দিতাম, ওই ঘটনাস্থলে ছিলাম না, তাহলে কত? 109। আর ঘটনাস্থলে যদি প্ররোচনাকারী থাকে তাহলে কত? বুঝছেন?
তাহলে যে সকল মামলা 114 থাকে ওই অপরাধ সংগঠনের সময় প্ররোচনাকারী স্বয়ং ওই স্থানে কি উপস্থিত ছিল। বুঝতে পারছেন? তাহলে 109 আর 114-র ভিতর পার্থক্য কি লালন সাহেব? উপস্থিত থাকা লাগবে না, বাড়িতে থেকে 109 ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগবে না, বাট অপরাধটা অবশ্যই সংগঠিত হতে হবে। আর 114 উপস্থিত থাকবে। ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে, অপরাধ কি সংগঠিত হইতে হবে? অবশ্যই সংগঠিত। বুঝছেন? এবার একটু পড়ি দেখেন। তাহলে আপনি ফৌজদারি প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা হয়তো না জেনে অনেক সময় 109টা এগুলা ব্যবহার করছেন, কিন্তু মূল যদি আপনি উকিল হইতে চান, মামলা সাজাইতে চান, আপনার এই যে জানতেছেন যে কখন 109, কখন 34, কখন 149 আর কখন 114, আর না জানলেই তো আন্দাজে 109 14 মারিয়ে দিবেন, সমস্যা নাই। সমস্যা কি মক্কেলের সমস্যা? আপনার কি সমস্যা? যাওয়ার তো তারও বেট। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, ধরেন যে ডাক্তার কিছু জানে না, সে তো অপারেশন করেই যাচ্ছে, তার কি সমস্যা? রোগী মরবে। আর জানলে ওই যে মানে একটা মিম আর কি, মানে একটা কৌতুক বলা যায় যে একজন লোক সে আন্দাজে অনেক অপারেশন করতেছে, মানে একেবারে পেট টেট কাটে টেটে অস্থির অবস্থা, কিন্তু তারে যখন বোঝাই হলো যে ভাই বা মানব দেহের অমুক জায়গায় এই শিরা উপশিরা থাকে, অমুক জায়গায় এই অঙ্গ প্রত্যঙ্গ থাকলে এই জায়গা কাটলে এই অবস্থা হইতে পারে, সে সকল কিছু জানার পরে আর অপারেশন করতে পারে না, তার আটকা পেট যে কোন জায়গায় আবার কি পোক দিয়ে কি হয়ে যায়। তার মানে না জানি অনেক কিছু করা যায়, কিন্তু জানলে করতে জিনিসটা ইয়া হয়। দেখেন, তাহলে দণ্ডবিধির 109 থেকে 120 ধারা পর্যন্ত বিভিন্ন প্রকার অ্যাবেটমেন্টের শাস্তি উল্লেখ করা হয়েছে। আইনের সাধারণ নীতি হলো গোল দেবেন, প্ররোচনাকারী এবং কার্য সংগঠনকারী একই শাস্তি পাবে। দ্য অ্যাবেটর এন্ড দ্য ডুয়ার রিসিভ দ্য সেম পানিশমেন্ট। অপসহায়তা নিজে একটা কি বলেন? অপরাধ। এখন আহ যে অপরাধটি করার জন্য, দেখেন পাইছেন কিনা, যে অপরাধটি করার জন্য অপসহায়তা করা হচ্ছে সে অপরাধটি সংগঠিত হোক বা না হোক অপসহায়তা অপরাধ হিসেবে গণ্য হবে, এটা আমরা জানি। আচ্ছা, আমরা চলে আসি 109 এর কথায়, অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে এই জায়গায় আসেন। আচ্ছা, তার আগে উদাহরণটা দেখেন উপরের, আপনাদের পুরাতন বইতে নাই। এ বি নামক একজন উন্মাদ ব্যক্তিকে বিষ পান করে আত্মহত্যা করতে প্ররোচনা করে। উন্মাদ ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে। শিশু বা উন্মাদ ব্যক্তির সহায়তাকরণের শাস্তি দণ্ডবিধি 305 ধারায় আছে, আছে না? 305 ধারায় আছে। তাই আত্মহত্যার প্ররোচনার জন্য এর শাস্তি 305 ধারায় নির্ধারিত হবে। যদি আত্মহত্যায় সহায়তার শাস্তি 305-এ না থাকতো তাহলে সে শাস্তি পেত কত হতে? 109। বুঝছেন? এই ক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হবে। এখন দেখেন, অপসহায়তার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে কত? 109। অপসহায়তার ফলে অপরাধটি সংঘটিত হলে এবং উক্ত অপসহায়তার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে উল্লেখ না থাকলে অপসহায়তার শাস্তি কি হবে সেটা 109 ধারা অনুসারে নির্ধারণ করতে হবে। 109 ধারায় শুধুমাত্র সেই অপসহায়তার শাস্তির বিধান করা হয়েছে যে অপসহায়তার জন্য কোনো শাস্তির ব্যক্ত বিধান দণ্ডবিধিতে নাই। যদি ওই অপসহায়তার শাস্তি দণ্ডবিধিতে থাকতো তাহলে কি 109-এর সহায়তা লাগতো? লাগতো না। আর 109 মানেই প্ররোচনা দিয়েছে, অপরাধটা সংঘটিত হয়েছে। তো এই জায়গা আর পড়বো না, সরাসরি আচ্ছা উদাহরণটা চলে আসি। দেখেন উদাহরণটা যদি দেখেন, লাস্টের 3টা পয়েন্ট পড়ি আর কি উদাহরণের উপরে। 109 ধারা প্রযোজ্য হবে কোন অপরাধ সংগঠনের প্ররোচনা করা, অবশ্যই প্ররোচনা করবে। উক্ত প্ররোচনার ফলশ্রুতিতে অপসহায়তাকৃত অপরাধটি সংঘটিত হওয়া, পাইছেন? অবশ্যই ওই কাজটা কি হতে হবে? হতে হবে। এমন অপসহায়তার জন্য দণ্ডবিধিতে নির্ধারিত কোনো শাস্তির বিধান নেই। তো এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা মাহবুব সাহেব জোরে পড়েন, অনেক জোরে, যাতে সবাই শুনতে পারে। পড়েন, দেখতেছেন? এ এ বি এবং জেড কে বিষ প্রয়োগে এবার পড়েন। এ হুম। এবং বি হ্যাঁ একত্রে হ্যাঁ, জেড কে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। থামেন। এই জায়গায় কাকে মারতে চাইছে? জেড কে। কে কে মারতে চাইছে? এ এবং বি। তারপরে এই ষড়যন্ত্র অনুযায়ী, এই না, কি লেখা? ওই ষড়যন্ত্র অনুযায়ী হ্যাঁ, এ বিষ সংগ্রহের জন্য বি কে প্রয়োজনীয় অর্থ দেয়। যে বি বিষ সংগ্রহ করে হুম এ এর অনুপস্থিতিতে
বি ওই বিষ জেডকে পান করিয়ে তার মৃত্যু ঘটায়। জি, এখানে বি খুনের জন্য দায়ী হবে এবং খুনের জন্য নির্ধারিত 302 ধারায় দণ্ডিত হবে। কারণ সে সরাসরি বিষ খাওয়াইছে। আর অন্যদিকে এ খুনে অপসহায়তায় অ্যাবেটমেন্ট টু মার্ডার জন্য দায়ী হবে, কিন্তু খুনে অপসহায়তার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই। হুম এই ক্ষেত্রে 109 ধারার নীতির আলোকে এ মূল অপরাধ অর্থাৎ খুনের জন্য 302 ধারা দণ্ডিত হবে। 302 এর সাথে লেখেন 302/109। 302 এর সাথে কত? 109। এ জায়গা চার্জ গঠন হবে তার বিরুদ্ধে 302 সাথে 109। বুঝছেন? দণ্ডবিধি যদি অপসহায়তারই থাকতো তাহলে আর খুনের অপসহায়তার জন্য যদি আলাদা ধারা থাকতো, ধরে নিলাম খুনের অপসহায়তার সাজা আছে 302 ক, তাহলে আর 109 রে লাগতো না। বুঝছেন? আশা করি বুঝছেন। এখন আপনারা বলেন তো অনলাইন অফলাইন মিলিয়ে এই উদাহরণটার সাথে একটা উদাহরণের মিল আছে, একটা ধারার মিল আছে, সেই ধারাটা কত আমরা এখন পর্যন্ত পড়ে আসছি? 37। জি, 37 ধারা। 37 ধারা, ওই যে একটা অপরাধ করতে চাইছে কতিপয় কার্যের মাধ্যমে। ওই যে বললো না যে আমি একদিন বিষ খাওয়াবো, তুমি একদিন বিষ খাওয়াবো, মনে আছে? তো এখন যদি বলেন যে স্যার পরীক্ষায় আসলে তাহলে কি লিখবো, 107 109 দিয়ে লিখবো নাকি 37 দিয়ে লিখবো? দুইটাই সঠিক। আপনি 37 যদি দেন তাহলে দুইজন তখন চার্জ গঠন হবে 302/37। বুঝেন কিনা? দুইজন সমানভাবে তাই। আর 109 যদি আনেন তাহলে যে মূল কাজটা করছে তার আসবে 302, আর যে সহায়তা করছে তার আসবে কত? 102 এর সাথে 302 এর সাথে 109। দুইটাই সঠিক। বুঝছেন? তো সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে এগুলা পড়ে ফেলবেন। আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিছি, এবার আমরা সেই পেজে চলে যাই। একশো নয় আর 114 তো আমরা পড়ছি, তার ভিতর এই পেজে 114-তে আসেন। 114টা একটু পড়ে ফেলি। যে ধারা 114, অপরাধ সংগঠনকালে অপসহায়তাকারীর উপস্থিতি। অপরাধ সংগঠনের সময় অপসহায়তাকারী উপস্থিত থাকলে সে এমন কার্য করেছে বলে গণ্য হবে। মানে তিনি অপসহায়তা করছে, তিনি যদি স্বয়ং ওই সময় উপস্থিত থাকে তাহলে ধরে নিয়ে হবে সেও ওই অপরাধটা করছে। বিচারিক নজির দেখেন, ধর্ষণকারীদের সহায়তা করার জন্য ধর্ষণকালীন সময়ে যিনি ছুরি সহ গার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন তাকে দণ্ডবিধির 376 ধারা এবং 114 ধারা অনুযায়ী দণ্ড দেওয়া যাবে। এখন ভাই 109 আর 114 আমরা পড়ছি, মাঝে বাদ আছে 110, 111, 112, 113। এখন 109 আর 114 বুঝেন নাই কেউ আছেন? অনলাইন অফলাইন মিলিয়ে দ্রুত বলেন, 20 সেকেন্ডের মধ্যে বলবেন যে স্যার আমি 109 বা 114 বুঝি নাই। সবাই বুঝছেন? তানমিন সাহেব বুঝছেন? বলেন যে 109 আর 114-র মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ। আচ্ছা, এখন ভাই এই চারটা ধারা 110, 111, 112, 113, এই চারটা ধারার মূল থিম এক। মানে আপনি প্ররোচনা দিছেন এক কাজের জন্য, ঘটাইছে আর একটা। তারে বলছিলেন থাপ্পড় দাও, সে কানের পর্দা ফাটাই ফেলছে। তারে বলছিলেন ঘরে আগুন দিতে, সে চুরি চুরি করছে। তারে বলছিলেন গুরুতর জখম করতে, সে হত্যা করে ফেলছে। বুঝেন কিনা? তাহলে এই ক্ষেত্রে কি আপনি কোনটার জন্য দায়ী হবেন? মানে আপনি যেটার জন্য প্ররোচনা দিচ্ছেন দেখা হলো অন্য আর একটা ঘটাইছে, এখন আপনি কি অন্য আর একটার প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন কিনা? এই চারটা ধারার মূল থিম এক। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো 110 ধারা। দেখেন, অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায় অপরাধ সংগঠনের ক্ষেত্রে 110 ধারা অনুযায়ী যদি প্ররোচিত ব্যক্তি সহায়তাকারী অভিপ্রায় ভিন্ন অন্য কোন অভিপ্রায় অপরাধজনক কার্য করে, সেক্ষেত্রে ভিন্ন অভিপ্রায়ের অপরাধের শাস্তি সহায়তাকারীর শাস্তি হবে। বলছে যে
যে কার্য সংগঠনকারী মানে যে গেছে সে প্ররোচনাকারীর যে অভিপ্রায় ছিল সেটা ছাড়া অন্য অভিপ্রায় নিয়ে যদি কাজ করে এবং ভিন্ন যদি কোনো অপরাধ ঘটে, তাহলে প্ররোচনাকারী ওই ভিন্ন অপরাধের জন্যই দায়ী হবে। কিভাবে? ওকে। আমি ফেরদৌসকে বললাম যে ফেরদৌস, আপনি নির্মলের মুখে একটা থাপ্পড় দেন, ও বেয়াদব হয়ে গেছে। এখন থাপ্পড় দেওয়া একটা 323-এর অপরাধ, মানে সাধারণ আঘাত। এখন ফেরদৌস এমন থাপ্পড় দিয়েছে যে নির্মলের কানের পর্দা ফেটে গেছে। তো সেটা হয়ে গেল, কানের পর্দা ফাটলে এটা হয়ে যায় গুরুতর আঘাত। তাহলে আমি বলছিলাম কি করতে, থাপ্পড় দিতে। ও থাপ্পড়ই দিছে কিন্তু নির্মলের কানের পর্দা পাতলা, ফেটে গেছে। এখন স্যার এরকম বলেন না বাবু, দ্বিতীয় আচ্ছা, এখন আমি কি সাধারণ আঘাতের প্ররোচনাকারী হিসেবে দায়ী হব নাকি গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবে দায়ী হব? 110 ধারায় বলতেছে যে গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হব, যদিও আমি বলছিলাম কি করতে, সাধারণ আঘাত করতে। এখন বলতে পারেন স্যার কেন? কারণ আমি যেটা করতে বলছি ফেরদৌস সেটাই করতে, কিন্তু ওই একই ধরনের একটু বেশি হয়ে গেছে। বুঝতে পারছেন? যদি আমি বলতাম যে তুমি থাপ্পড় দাও, থাপ্পড় না দিয়ে সে ঘুষি দিছে, তাহলে ওটার দায়ী আমি হতাম না। বুঝেন কিনা? তাহলে আমি বলছিলাম থাপ্পড় দিতে, সে থাপ্পড়ই দিছে কিন্তু নির্মলের পর্দা, কানের পর্দা ফেটে গেলে তাহলে আমি এই জায়গায় গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হব। এখানে ভিন্ন যে কাজটা হয়েছে, আপনি মনে রাখবেন এই ভিন্ন কাজটা হয়েছে যে কাজে প্ররোচনা দিছে সেই টাইপেরই গুরুতরটা হয়েছে। এই যে দেখেন, ক খ কে প্ররোচনা দেয় সে যেন গ কে থাপ্পড় মারে, কিন্তু খ গ কে মারাত্মক ভাবে জখম করে। এখানে মারাত্মক জখম মানে হলো যে থাপ্পড় দিছে, ধরেন কানের পর্দা ফেটে গেছে, বা থাপ্পড় দিছেন দাঁত পড়ে গেছে, দাঁত মাজেন না জীবনও, দাঁত পড়ে গেছে, তো দাঁত পড়লেও তো গুরুতর আঘাত। তো এক্ষেত্রে ক অপরাধের সহায়তাকারী হিসেবে মারাত্মক জখমের শাস্তি পাবে। তার মানে ভিন্ন অপরাধের প্ররোচনাকারী হিসেবে কি পাবে? শাস্তি পাবে। বুঝেন কিনা? আপনার 110-এর মূল কথা হলো ভাই, যে কাজের প্ররোচনা দিয়েছেন ওই অপরাধটাই হয়েছে কিন্তু একটু কি গুরুতর প্রকৃতির। আচ্ছা, আমরা এখানে 110-এর পরে পড়বো 112। 112 যে অপরাধের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে সেটার সাথে, এই সাথে শব্দটা বললেন, যে অপরাধের জন্য প্ররোচনা দিচ্ছেন সেটার সাথে ভিন্ন অপরাধ সংগঠিত হলে, মানে আমি যেটার জন্য প্ররোচনা দিছি সেইটা তো ঘটছেই, কিন্তু তার সাথে অন্য আরো কিছু ঘটছে। আমি ফেরদৌসকে বললাম যে ফেরদৌস, আপনি বাসায় গিয়ে নির্মলের বাসায় গিয়ে নির্মলের এফজেডএস মোটরসাইকেলটা নিয়ে আসেন জোর করে, যে কোনো মূল্যে। এখন ফেরদৌস যদি এফজেডএস মোটরসাইকেল আনতে যায়, নির্মল কি এমনি এমনি দিয়ে দিবে? দিবে না। নির্মল বাধা দিছে। এখন ওই মোটরসাইকেল আনতে হলে আগে নির্মলে মারপিট করা লাগে, তার আগে ওই জায়গায় শান্ত করে তারপরে মোটরসাইকেল আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি বলছিলাম শুধু কি আনতে, মোটরসাইকেল আনতে, কিন্তু মোটরসাইকেল যদি আনতে হয় তাহলে এখানে কি করা লাগবে? তো করা লাগবে। তাহলে এই জায়গায় আমি শুধু যে এই যে মোটরসাইকেল আনা এটা তো ছিনতাইয়ের সমতুল্য, শুধু ছিনতাইয়ের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হব না, বরং এই ছিনতাই করতে গিয়ে এই যে যে আঘাত করা লাগছে সেটার প্ররোচনাকারী হিসেবেও কি হবো? এটা হলো কত? 112। 10 আর 12-র সাথে পার্থক্য কি? 10-এ হলো যেটা করতে বলছি সেটাই করতে, বাট একই নেতারের একটু বেশি হয়ে গেছে। আর 12 হলো যেটা করতে বলছি সেটা যদি করতে চাই তাহলে আরো কিছু করা লাগে। বুঝছেন? একটু পড়ি দেখেন, যে কাজের জন্য প্ররোচনা প্রদান করা হয়েছিল সেই কাজটি সম্পাদিত হলে এবং সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে আরেকটি অপরাধ সম্পন্ন করা হলে প্ররোচনাকারী উভয় অপরাধের প্ররোচনাকারী হিসেবে কি পাবে? শাস্তি পাবে। উল্লেখ্য যে প্রথম অপরাধ সম্পন্ন করতে গিয়ে দ্বিতীয় অপরাধটি করা হয়েছে, এখানে দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের কি ফলাফল।
উদাহরণ যদি দেখেন, ক খকে প্ররোচনা দেয়, সেজন্য গ এর বাসা থেকে জোর করে কিছু বস্তু নিয়ে আসে, বলতেছে তুমি অমুকের বাসা থেকে বস্তু নিয়ে আসো। খ আনতে গেলে গ কি দেয়? বাধা দেয়। তখন খ গ কে মারাত্মক ভাবে জখম করে এবং ওই বস্তুটি নিয়ে আসে। এখানে উক্ত বস্তু আনার সাথে গ কে মারাত্মক ভাবে জখম করা কি সম্পর্কিত? তাই ক প্ররোচনাকারী হিসেবে উভয় অপরাধের জন্য কি হবে? বুঝছেন? আমি একটু আপনাদের অন্যভাবে যদি বুঝাই তাহলে ভালো বুঝবেন। বিষয়টা অনেকটা এরকম যে মজার, অপরাধ হিসেবে না, এমনি একটা এমনি উদাহরণ দিই। ধরেন ফেরদৌস খেতে ভালোবাসে, ওনারে বলছে যে আপনি আহ কাশফুলে গিয়ে কাচ্চি বিরিয়ানি খান। এখন কাচ্চি বিরিয়ানি নর্মালি একজনের খাওয়ার কথা, তো খাইলে এক প্লেটই খাইবে, সে খাইতে গিয়ে 5 প্লেট মেরে দিছে। মানে খাইতে কইছিলাম কাচ্চি বিরিয়ানি, সে কাচ্চি একই টাইপেরটা খাইছে কিন্তু 5 জনের সমান, তাহলে আমার পুরো বিলই দিতে হবে। পুরো বিল মানে হলো আমি পুরোটা প্ররোচনার জন্যই কি হবো, তাই হবো। বুঝছেন? এটা হলো কত? 110, একই টাইপের। আর আমি যদি ফেরদৌসরে বলি যে ফেরদৌস, আপনি এই যে যে 1 গামলা বিরিয়ানি আছে, এটা আপনার খাইতে হবে। এখন ফেরদৌসের যদি 1 গামলা বিরিয়ানি, ফেরদৌস বলছে জি স্যার ঠিক আছে, ফেরদৌস 1 গামলা বিরিয়ানি খাওয়া শুরু করছে, এখন বলতেছে এই বোরহানি আন, কোক আন, মিষ্টি আন, কারণ এই ছাড়া আমার এই 1 গামলা আমার গলা দিয়ে নামবে না। আমি যদি এটা খাইতে চাই তাহলে আমার এই জিনিসগুলো লাগবে। এবং সে ওই 1 গামলা খাইছে এবং সাথে বোরহানি মিষ্টি এগুলাও খাইছে, তাহলে আমি এই 1 গামলা বিরিয়ানির বিল সহ অন্যান্য যা খাইছে তারও বিল দেওয়ার জন্য আমি কি হবো, তাই হবো। এটা কত? 112। বুঝতে পারছেন? 110 আর 112। আচ্ছা, এবার আসি আমরা 111। বুঝছেন আপনি? 111 আর 113 মনে রাখবো একসাথে। 111 দেখেন, অপসহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদন করার ক্ষেত্রে অপসহায়তাকারীর দায়। যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা করা হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে উক্ত কাজ সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে, সে যে কাজের জন্য সহায়তা করেছিল সে কাজের জন্য নয়। তবে শর্ত হলো অনুষ্ঠিত কাজটি প্ররোচনা বা সহায়তার গোল দেবেন সম্ভাব্য ফল ছিল, সম্ভাব্য ফল শব্দটা গোল দেন, সম্ভাব্য ফল ছিল এবং সহায়তাকারী প্ররোচনা অনুসরণ করতে গিয়ে সে সম্ভাব্য কাজটি অনুষ্ঠিত হয়েছিল। এটার অর্থ হলো কি শুনেন ভাই, আগের দুইটা কিন্তু যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন সেটা হইছে, প্লাস সাথে আর একটু বেশি করছে, 10 আর 12। আর 111 হলো যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন সেটা ঘটতেও পারে নাও পারে, কিন্তু সেটা ছাড়া ভিন্ন আর একটা ঘটছে। এখন ওই ভিন্ন আর একটা যে ঘটছে এটা আপনি প্ররোচনাকারী হিসেবে যদি দায়ী করতে চান তাহলে দেখতে হবে। আর তাকায় লাভ নাই, যখন দাগাইতে বলবো তখন দাগাবেন, আর যখন শুনতে বলবো তখন শুনবেন। ভিন্ন আর একটা কি আপনার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। ধরেন আমি একজন 9 বছরের কম বয়স্ক বালকরে বলছি যে বাবু তুমি গিয়ে ওই যে নির্মলের চা আছে, নির্মলের চায়ে এই গুঁড়াটুকু গুলাই দিয়ে আসো। ও নির্মলের চায়ে গুলাতে গিয়ে পাশে বসা ফেরদৌসের চায়ে গুলাই দিছে এবং ফেরদৌস খেয়ে মারা গেছে। তাহলে এই জায়গায় সে তো শিশু, তার তো কোনো অপরাধ হয় নাই, কিন্তু আমি যে কাজের জন্য তার প্ররোচনা দিছি এটা তো আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল। যদিও মারতে বলছিলাম কারে, নির্মল রে, মারা গেছে কে? ফেরদৌস। আমি কি ফেরদৌসের মারার জন্য প্ররোচনাকারী হিসেবে কি হবো বলেন? কেন দায়ী হবো? এটা আমার কাজ, প্ররোচনার সম্ভাব্য ফলাফল। বুঝেন কিনা? কিন্তু আমি যদি একজনকে বলি যে তুমি গিয়ে অমুকের গোডাউনে আগুন দাও, গাজী টায়ারের গোডাউনে আগুন দাও, এখন সে আগুন তো দিছেই, আগুন দেওয়ার আগে চুরিও করছে। এখন চুরি আর আগুন দেওয়া কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট অপরাধ। এটা আমার আগুন দেওয়ার সাথে চুরির কোনো যোগসূত্র নাই, এটা আমার প্ররোচনার সম্ভাব্য ফল না। তো আমি শুধু প্ররোচনাকারী হিসেবে দায়ী হব কিসের জন্য? আগুন দেওয়ার জন্য। চুরির দায়ী কিন্তু আমি হব না। বুঝছেন? তাহলে 111 মনে রাখবো আমি দুইটা উদাহরণ দিয়ে। ওই যে পিস্তিরে বলছেন বিষ খাওয়াইতে, আর একজনকে খাওয়াইছে, আমি দায়ী হব। ঘরে আগুন দিতে বলছিলাম, আগুনও দিছে, চুরিও করতে, তাইলে আমি কিসের জন্য দায়ী হব? আচ্ছা যদি বলতাম চুরি করো, আগুনও দিছে চুরিও করছে, তাইলে কিসের জন্য দায়ী হবো?
শুধু চুরির জন্য, কারণ চুরির সাথে আগুন দেওয়ার কোনো সম্পর্ক নাই। বুঝছেন? উদাহরণ এক করি, দেখেন। কয় একটি 9 বছরের কম বয়স্ক শিশুকে খয়ের খাবারে বিষ মেশানোর জন্য প্ররোচিত করে এবং তাকে বিষ প্রদান করে। শিশুটি খয়ের খাবারে বিষ দিতে গিয়ে কয়ের খাবারে বিষ প্রদান করে এবং ক মারা যায়। এক্ষেত্রে ক হত্যা অপসহায়তার জন্য কি হবে? দণ্ডিত হবে। যে আমি যারা মারতে বলছি সে মারলেও যেভাবে আমি দায়ী হতাম, আর একজন মারা গেছে আমি একই ভাবে দায়ী হব। বুঝছেন? উদাহরণ 2 দেখেন। পবলু পবলু ফারুককে প্ররোচিত করে মামুনের গৃহ পোড়ানোর জন্য। ফারুক উক্ত গৃহে আগুন লাগায় এবং সেই গৃহের সম্পত্তি চুরি করে। এক্ষেত্রে পবলু গৃহটি পোড়ানোর কাজে সহায়তার জন্য দোষী হবে, কিন্তু চুরির জন্য দোষী হবে না, কারণ চুরি একটি পৃথক কাজ ছিল এবং এটি গৃহ পোড়ানোর সম্ভাব্য ফলাফল ছিল না। বুঝছেন? একজন প্রশ্ন করছেন, স্যার, যাকে প্ররোচনা দিলে সে যদি কি লেখছে, কাজটি করতে গিয়ে উল্টো গুরুতর জখম হয়ে যায়, তখন কি প্ররোচনাকারী শাস্তি পাবে? মানে যে করতে গেছে সে জখম হয়েছে কিনা একটু বুঝান, আপনার প্রশ্ন বুঝি নাই ভাই, উত্তর করেন। হ্যালো, জাকের সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, বলেন। আমি বলছিলাম যে 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 প্ররোচনাকারী, যাকে প্ররোচনা দিয়েছে, সে কার্যকরী করতে যায়, যদি যদি উল্টা তার কাছ থেকে গুরুতর জখম হয়, সেক্ষেত্রে কি শাস্তিটা কি কার কাছ স্যার? থেকে গুরুতর জখম হয়েছে? মানে যেখানে চিন্তা করতে পাঠাইছে যাকে, অথবা যাকে মারতে পাঠাইছে, মনে করেন যেটা একদম ছিল। সে উল্টা মার খাইছে, তাই? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। সে মার খাক, সে না যাক, যাক, আমরা তো জানি প্ররোচনার ফলে প্ররোচনা অপরাধটা হোক বা না হোক, প্ররোচনাকারী তো দায়ী হবে। এটা আমরা জানি কিনা? এখন সে মার খাক, সে মরে যাক, তাতে আমার, সে যদি ওই অপরাধটা করতে গিয়ে মারাও যায়, তবুও তো আমি প্ররোচনাকারী হিসেবে কি হবো? দায়ী হবো। বুঝেন কিনা? আর সে মার খাইছে সেটা তো ভিন্ন কনটেক্সট। সে যদি মার খায়, তাহলে যার বাড়ি চুরি করতে গেছিল তার বিরুদ্ধে যদি মামলা হয়, সে বলবে যে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। বুঝেন কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, মানে আপনি চোরের পক্ষে সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছিলেন আর কি, যে এ চুরি করতে গিয়ে মার খাইছে, এখন এর কোনো প্রতিকার আছে কিনা। দিল সে আহত হইলে তার কোনো দায় আর বাড়বে না। আচ্ছা, আমরা আগে এটা শেষ করে আসি, দেখেন। তো তাহলে 111 আমরা বুঝতে পারছি। 111 হলো যে কাজের প্ররোচনা দিচ্ছেন যদি ভিন্ন আর একটা ঘটে, তাহলে দেখতে হবে ভিন্ন কাজটা প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। যদি সম্ভাব্য ফল হয় তাহলে আমি দায়ী হব প্ররোচনাকারী হিসেবে, আর সম্ভাব্য ফল না হলে আমি দায়ী হব না। বুঝছেন? আচ্ছা, সম্ভাব্য ফলের আমি যে খাওয়ার উদাহরণ যেরকম দিচ্ছিলাম, এই উদাহরণ যদি আমি দেই, যে ধরেন আমি খাইতে বলছি বিরিয়ানি, এখন কি বিরিয়ানি আমি মেনশন করি নাই, আমি মনে মনে ইঙ্গিত করছিলাম চিকেন, কিন্তু ফেরদৌস যায় মারে দিছে কাচ্চি। তাহলে আমার প্ররোচনার কি সম্ভাব্য ফলাফল, আমি চিকেন খাইলে যেরকম বিল দেওয়ার জন্য দায়ী হতাম, কাচ্চি খাইতে সেভাবে বিল দেওয়ার জন্য দায়ী হবো। কিন্তু আমি খাইতে বলছি বিরিয়ানি, উনি যায় খাইছে মিষ্টি, একটার সাথে আর একটা কিন্তু কোনো সম্পর্ক নাই, তাহলে কিন্তু আমি মিষ্টির বিল দেওয়ার জন্য দায়ী হব না। বুঝেন কিনা? আচ্ছা, এবার আসি 113-তে। প্ররোচনার ফলে ভিন্ন কার্য সংঘটিত হলে উক্ত কাজের সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্ররোচনাকারী বল দিবেন অবগত থাকলে। অপসহায়তাকারী এখানে হলো ভাই, আপনি যখন প্ররোচনা দিচ্ছেন আপনি জানেন যে আর একটা কাজ এই জায়গা হলেও হতে পারে। মানে আমি একজনকে ফেরদৌসে বললাম যে ফেরদৌস অমুক রে এমন ভাবে গুরুতর জখম করে আসেন যাতে ও মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসে। এখন আমি জানি যে কাউরে যদি আপনি গুরুতর জখম করেন তাহলে সে তো মারাও যেতে পারে।
যদিও আমি মারতে বলি নাই, আমি বলছি কি গুরুতর জখম করতে। তাহলে এই জায়গায় গুরুতর জখমের ফলে ওই লোকটা যদি মারা যায় তাহলে কিন্তু আমি খুনের প্ররোচনাকারী হিসেবেই কি হবে, তাই। বুঝতে পারছেন? এটাই হলো 113। এখন আপনি যদি বলেন যে স্যার 111তেও সম্ভাব্য ফলাফল, 113তেও সম্ভাব্য ফলাফল, তাহলে এই দুইটার পার্থক্য কি? 111তে হলো সম্ভাব্য ফলাফল যখন সে প্ররোচনা করছে তার অবগতিতে ছিল না, আর 113তে হলো যখন প্ররোচনা দিচ্ছে তখনই সে জানে যে এটা ছাড়াও আর একটা অপরাধ হতে পারে। এটা হলো 113। দেখেন, যারা বুঝতেছেন না বা একটু অমনোযোগী বা তারপরে মাথায় ঢুকতেছে না, আমি তো আবার বলবোই, তারপরে যদি আপনি না বোঝেন বাসায় গিয়ে কষ্ট করে এই লেকচারটা আর একবার চালাই দেখবেন, দেখবেন যে আল্লাহর রহমতে আপনার মাথার ভিতরে সব ঢুকে গেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কি আমরা বলতে পারি এটা হুকুমের আসামি বা হুকুম দেওয়া? একটু পরে বলেন, আগে 113টা শেষ করে নি, দাঁড়ান। মনে রাখেন প্রশ্ন, হুকুমের আসামি আমরা শেষ করে আসছি কততে? 114তে। আপনি যা বলছেন হুবহু তাই ঘটছে, তাহলে 109 আর 114, বুঝেন? আর আপনি যা বলছেন ভিন্ন আর একটা ঘটছে, তাহলে 110, 111, 112, 113। আর যা বলছি তাই ঘটছে এটা যদি হয় তাহলে মামলা হবে কততে? আইদার 109 অর 114। বুঝেন কিনা? খুন করতে বলছি, খুন করছে, যদি ঘটনাস্থলে উপস্থিত থেকে তাহলে 114, যদি উপস্থিত না থেকে তাহলে 109। বুঝেন কিনা? কিন্তু আমি যা করতে বলছি হয়েছে আর একটা, তাইলে তো 109, 114 না। বুঝেন কিনা? আচ্ছা, দেখেন, কার ফোন আসছে? আমারই তো। একটু দাঁড়ান। দেখেন, যে কার্য করার জন্য প্ররোচনা করা হয়েছে উক্ত কাজের ফলাফল অপসহায়তাকারী অভিপ্রায় হতে ভিন্ন হলেও উক্ত ফলাফল বিষয়ে অপসহায়তাকারী শাস্তি পেতে পারে যদি এমন সম্ভাব্য ফলাফল সম্পর্কে অপসহায়তাকারী গোল দেবেন অবগত থেকে থাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। উদাহরণ দেখেন, গণেশকে গুরুতর জখম করার জন্য করিম খবিরকে প্ররোচিত করে, খবির উক্ত প্ররোচনার ফলে গণেশকে গুরুতর জখম করে, যার ফলে গণেশ মারা যায়। এক্ষেত্রে করিম খুনে সহায়তার জন্য দণ্ডিত হবে। করিম জানতো যে প্ররোচিত গুরুতর জখমের কার্যটির ফলে মৃত্যু ঘটতে পারে, তাই এখানে করিম খুনের সহায়তার জন্য দণ্ডিত হবে এবং খুনের জন্য নির্ধারিত শাস্তি পাবে। বুঝতে পারতেন? তো এখানে একটা কথা লেখেন, এখানে একটা স্টার দিয়ে একটা কথা লেখেন যে 110, 111 ও 113 ধারায় চার্জ গঠন করে সাজা দেওয়া যাবে। এটার অর্থ হলো, আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। সাধারণত বাস্তবে দেখবেন কোর্ট কাছারিতে যারা যান বা থানায় যে মামলাগুলো হয় সব জায়গায় দেখবেন ধারা আছে হয় 109, 114, জীবনেও অন্য কোনো ধারা দেখবেন না। কিন্তু এই জায়গায় 110ও আসতে পারে, 111ও আসতে পারে, 113ও কি আসতে পারে। বুঝেন কিনা? অর্থাৎ আমি হত্যা করতে বলছিলাম একজন রে, শিশুটা মেরে ফেলছে আর একজন রে, তাহলে শিশু তো অব্যাহতি পাচ্ছে যেহেতু তার বয়স কম, তাহলে আমার বিরুদ্ধে চার্জ গঠন হবে 302 এর সাথে 111, 111, 109 না, কিন্তু 302 এর সাথে কত? 111। বুঝতে পারছেন? কিন্তু আপনি কখনো দেখবেন না, কারণ মামলাগুলো সাজানো হয় এমন ভাবে যাতে 109 রে ব্যবহার করা যায় অথবা 114 রে ব্যবহার করা যায়। বাট আপনি ইচ্ছা করলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল যদি দেখেন, দেখবেন যে এই জায়গায় শাস্তির ধারার মধ্যে 110 আছে, 111 আছে, 112টা নাই, 113 আছে, 109 আছে, 114 আছে। তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে যত ধারা আছে ওই সকল ধারায় কিন্তু মামলা দায়ের করা যায়। বুঝলেন কিনা? তার মানে
এই জায়গায় 109, 110, 111, 113, 114 এই সবগুলো প্রসিডিউরাল সেকশন নাই, সবগুলো কি সেকশন? সাবস্ট্যান্টিভ। অর্থাৎ এই ধারাগুলোতে কি করা যায়? মামলা করা যায়। যদিও বাস্তবে কোনোদিনই দেখেন নাই যে কোনো মামলায় 110 আছে, বা কোনো মামলায় 111 আছে, বা কোনো মামলায় 113 আছে। বুঝছেন? এখন আপনারা প্রশ্ন করেন যে 109 থেকে 114-এর মধ্যে কে বোঝেন নাই, নাকি আমি আর একবার সংক্ষেপে বলবো? যে অপরাধের প্ররোচনা দিয়েছেন সেই অপরাধ সংঘটিত হইছে, প্ররোচনাকারী ঘটনাস্থলে নাই, তাইলে 109। যে অপরাধের প্ররোচনা দিচ্ছেন সেই অপরাধ সংঘটিত হইছে, প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে আছে, হুকুমের আসামি যদি বলেন কত? 114। ক্লিয়ার? অপরাধের প্ররোচনা দিচ্ছেন ঘটছে ভিন্ন আর একটা, তাইলে শাস্তি আসবে 110, 111, 112, 113। আসসালামু আলাইকুম স্যার, আপনার কথা কথা শুনেন? ভালো মতো আসতেছে না। অন্যরা শুনেন স্যার নাকি উনি কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো? স্যার স্যার শুনতে শোনা যাচ্ছে পারতেছি স্যার, স্যার। ক্লিয়ার স্যার। স্যার কথা শোনা যায়। ওভাবে আসে না। একজন স্যার যদি আমাদের ক্লিয়ার কাছে শুনে ক্লিয়ার। তাহলে দোষ আমার না, তাহলে আপনার সমস্যা। তাহিয়া আপনার সমস্যা। দেখেন, তার ভিতরে কথা দিলে সমস্যা। দেখেন, যে কাজের প্ররোচনা দিছেন ঘটছে একই টাইপের ভিন্ন আর একটা। থাপ্পড় দিতে বলছিলেন, থাপ্পড় দিছে, কানের পর্দা ফেটে গেছে, 110। যে কাজের প্ররোচনা দিছেন সেটা করতে গেলে সাথে আরো অনেকগুলো করা লাগে, এই সেইগুলা করছে, এটা কত? 112। সবগুলার জন্যই আপনি দায়ী হবেন। যে কাজের প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা, দেখবো যে ওই আর একটা কি আমার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। ওই যে বিষ খাওয়াইতে বলছি, একজন রে খাওয়াই ফেলছে একজন রে। চুরি করতে আগুন দিতে বলছি, চুরি করছে, এটা কত? 111। 111। আর যে কাজের প্ররোচনা দিছি সেই কাজ আমি জানি, যখন প্ররোচনা দিছি যে আমি ভিন্ন কাজ সম্পর্কে অবগত আছি, যে এটা যদি করতে যাই তাহলে এটাও ঘটতে পারে, সম্ভাব্য ফল সম্পর্কে অবগত আছি, তাইলে ওই ভিন্ন কাজের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবো। করতে বলছিলাম যখন গুরুতর জখম, মারা গেছে, 113। তো আমি ওই খুনের প্ররোচনাকারী দায়ী হবো, এটা কত? 113। বুঝতে পারছেন? এই হলো 109, 110, 111, 112, 113, 114। আর তিনটা ধারা পড়বো, আর বাকি 15, 16, 17 পড়বো, আর 18, 19, 20 আপনাদের জন্য ডিসকাউন্ট করা লাগবে না। আসেন, আমরা প্ররোচনার সাজারে কয় ভাগে ভাগ করছিলাম বলেন? 2 ভাগে। প্ররোচনা দিয়েছেন, অপরাধ ঘটছে, কত থেকে কত ধারা? 109 থেকে 114। আর প্ররোচনা দিয়েছেন অপরাধ ঘটে নাই, কত থেকে কত? 115 থেকে 120। একটু 2 মিনিটের বিরতি, তারপরে আবার বলবো। পড়াই ফিরে দেখেন, আমরা আর একটু বাকি আছে, 115 ধারাটা দেখেন। 115 ধারা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে সহায়তা করে এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়া। দেখেন, মানে আপনি একজনরে বলছেন খুন করতে, একজনরে বলছেন মানে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ করতে, কিন্তু সে করে নাই। যদি করতো তাহলে আপনার সাজা হতো 109 অথবা 114। আর যদি না করে তাহলে এই যে দেখেন, যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠনে প্ররোচনা করে কিন্তু প্ররোচনার ফলাফল হিসেবে অপরাধটি সংগঠিত আন্ডারলাইন করে না হলে উক্ত ব্যক্তি অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। আমি ফেরদৌসরে বললাম যে ফেরদৌস অমুক রে হত্যা করেন, ফেরদৌস বললো যে না স্যার আমি করবো না, তাহলে আমার সাজা হবে কতদিন? 7 বছর। ফেরদৌস যদি করতো, আমি উপস্থিত নাই, 109 আমার ক্ষেত্রে, ফেরদৌস আমার সামনে হত্যা করছে, 114। আর আমি ফেরদৌসকে হত্যা করতে বলছি, ফেরদৌস করে নাই, তাহলে 115-তে আমার সাজা কত? 7 বছর। যদি উক্ত অপসহায়তার ফলে কোনো ব্যক্তিকে আঘাত করা হয়, বলতেন আঘাত করা হয়, তাহলে উক্ত প্ররোচনাকারী অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনা 14 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। আমি বলছিলাম ফেরদৌসকে হত্যা করতে, ফেরদৌস হত্যা করতে পারে না, কিন্তু তার আঘাত একটু, তাহলে আমার সাজা হবে কত? 14। বুঝছেন? তাহলে 115 কার কার জন্য? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিয়েছেন এবং হয় নাই। বুঝছেন? 7 বছর। আর যদি আঘাত করেন তাহলে কত? শেষ। এবার আসেন 116। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করুন এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে শাস্তি। আপনি
কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্ররোচনা দিছেন এবং অপরাধটা সে করে নাই, বলছে যে অমুকের বাসায় চুরি করো, বা অমুকের থাপ্পড় দাও, বা অমুকের ঘরে আগুন ধরায় দাও, এইগুলা করার জন্য তারে প্ররোচনা দিছে এবং সে অপরাধটা কি সংঘটিত হয় নাই। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করা হলে এবং উক্ত অপরাধটি যদি সংঘটিত না হয় এবং এমন প্ররোচনার জন্য কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে না থাকলে, তাহলে উক্ত অপরাধের প্ররোচনা করে যদি কোনো সাধারণ ব্যক্তি হন, এটা বললেন সাধারণ ব্যক্তি মানে হলো বেসরকারি ব্যক্তি, তবে উক্ত অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের 1/4 আন্ডারলাইন করেন 1/4 পর্যন্ত শাস্তি পেতে পারে। আর এটার অর্থ কি? আমি লালন সাহেবরে বললাম যে আপনি ইয়ারে ওই লিজন অধিকারী রে হালকা মারপিট করেন, তো লালন বললো যে না আমি এটা করব না, ও আমার বন্ধু হয়। তাহলে এই জায়গায় আমি যে ওনারে বললাম আমি কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিছি, কারাদণ্ডযোগ্য অপরাধের, এখন আমার সাজা হবে, উনি যদি মারপিট করতো, অপরাধ হতো 323, তাহলে আমার সাজা হবে 323-এর 4/1 ভাগ। 323-এর সাজা 1 বছর, তাহলে 1 বছরের 4/1 ভাগ কত? 3 মাস। তাহলে আমার সর্বোচ্চ সাজা হইতে পারে কত? 3 মাস। বুঝছেন? এবং পরে দেখেন, অপরাধে প্ররোচনাকারী যদি সরকারি কর্মকর্তা হন তবে উক্ত ব্যক্তি অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের, আন্ডারলাইন করবেন, অর্ধাংশ পর্যন্ত শাস্তি পেতে পারে। যদি পুলিশ হয়, পুলিশ বললো ছিনতাইকারী যা তুই ছিনতাই কর, আমি আসবো না নাকি, তাহলে সে যদি বললো যে না আমি ছিনতাই করবো না, তাহলে পুলিশের সাজা হবে দস্যুতার সাজার অর্ধেক। মানে সে সরকারি কর্মকর্তা, দস্যুতার সাজা দেন 10 বছর সশ্রম, তাহলে পুলিশের সাজা হবে কত? 5 বছর। আর সেম কাজটা যদি সাধারণ ব্যক্তি করতো তাহলে সাজা হতো 10 বছরের 4/1 ভাগ। উদাহরণ দেখেন, কয়েকজন পুলিশ কর্মকর্তা যার দায়িত্ব হলো দস্যুতা প্রতিরোধ করা, কিন্তু সে দস্যুতা সংগঠনে প্ররোচনা করেছেন তবে দস্যুতা সংগঠিত হয়নি, এই ক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে। কয়েকজন আছে না, এই জায়গা হবে ক একজন, একটু কেটে লেখেন, ক একজন হবে, মানে ক একজন পুলিশ কর্মকর্তা, সেটা হবে, হয়ে গেছে ক একজন। ঠিক করছেন? এক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে দস্যুতার জন্য, ক একজন হবে। পার নাই? হ্যাঁ, সরকারি কর্মকর্তা অর্ধেক। সরকারি কর্মকর্তা হলে অর্ধেক, আর এমনি ব্যক্তি হলে 4/1 ভাগ। এক্ষেত্রে ক দণ্ডিত হতে পারে দস্যুতার জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির অর্ধাংশ, যেহেতু সে একজন কি সরকারি কর্মকর্তা। বুঝছেন? তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্যের অপরাধের প্ররোচনা দিচ্ছেন হয় নাই 115, কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিচ্ছেন হয় নাই 116। সাধারণ ব্যক্তি হইলে কত? 4/1 ভাগ। আর মানে সরকারি কর্মকর্তা হইলে অর্ধেক, সর্বোচ্চ শাস্তির অর্ধেক। সর্বশেষ ধারা 117, জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করুন। আপনি 10-এর অধিক ব্যক্তিরে প্ররোচনা দিচ্ছেন যে এটা করো, এটা যে কোনো কিছু হইতে পারে। 10-এর অধিক ব্যক্তিরে প্ররোচনা দিচ্ছেন যে অমুক সম্প্রদায়ের উপর হামলা করো, অমুকের বাসাবাড়ি যে পুরাই দাও, এই ধরনের প্ররোচনা যদি 10-এর অধিক ব্যক্তিরে দেন তাহলে আপনার সাজা হবে 117-তে। দেখেন, যে ব্যক্তি জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। উদাহরণ দেখেন, একটি সম্প্রদায়ের শোভাযাত্রা যাওয়ার সময় উহার ব্যক্তিদের উপর আক্রমণ করার উদ্দেশ্যে 10 জনের অধিক সংখ্যক সদস্য বিশিষ্ট অন্য একটি বিরোধী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি বিশেষ সময় স্থানে মিলিত হওয়ার প্ররোচনা দিয়ে একটি বিজ্ঞপ্তি লটকিয়ে দেয়, লাগাই দিছে যে অমুক দল যাবে, তোমরা সবাই একত্রিত হও, তাদের উপর হামলা করো। ক এই ধারায় বর্ণিত অপরাধ সংগঠন করেছে। হামলা করা লাগবে না, এই যে যে আহ্বানটা জানাইছে এইটাই সাজা হবে কততে? 117-তে। সাজা কত? 3 বছর। বাকিগুলো পড়া লাগবে না। তো এই জায়গায় হচ্ছে প্ররোচনা, এটা এতটুকু যদি পড়েন ইনশাল্লাহ এখান থেকে 1 মার্ক পাবেন। জেনারেল এক্সেপশন থেকে 1 থেকে 2 মার্ক পাবেন ইনশাল্লাহ। আর এর আগে যা পড়ছি এখানেও 1 থেকে 2 মার্ক পাবেন।
বেশিও পেতে পারেন। তাহলে আজকে আরো পড়ার কথা ছিল, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, আজকে পরীক্ষাও হবে না, আগামীকাল আসেন। আজকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আগামীকাল হবে। আর আরেকটা কথা, সেটা হলো যে আপনাদের ফৌজদারি কার্যবিধি পরীক্ষা কবে বলেন? মঙ্গলবার। এটা যত খেয়াল থাকে, এবং এই কয়েকদিন ফৌজদারি কার্যবিধি খুব ভালোভাবে পড়বেন, চেষ্টা করবেন যার যে অবস্থান থেকে তার মতো করে চেষ্টা করবেন। যদি কেউ 1 মিনিট পড়তে পারেন 1 মিনিট পড়বেন, 10 মিনিট পড়লে 10 মিনিট, কিন্তু ওই সময়টা যাতে আহ মানে অপচয় না করে। আগামীকাল সকাল 10টায়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।